নমস্কার, আমি সুকান্ত চ্যাটার্জি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হচ্ছে সেন্টেন্স। কথা না বাড়িয়ে দেখুন। এখন সেন্টেন্স কাকে বলে? প্রথমে আমরা যেটা জানবো, সেন্টেন্স কাকে বলে। নতুনভাবে সেন্টেন্সটাকে আমরা শিখব। এখন দেখুন সেন্টেন্স কাকে বলে। এখন আমি একটা উদাহরণ দেখি। The man was poor. এখন এটাকে আমি সেন্টেন্স বলবো। কেন সেন্টেন্স বলবো? কারণ এখানে কিছু ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে। তাহলে সেন্টেন্স হওয়ার জন্য প্রথম যে শর্তটা, কয়েকটি ওয়ার্ডস পাশাপাশি বসে দুই নির্দিষ্ট অর্ডার অনুযায়ী, অর্ডার মানে গ্রামাটিক্যাল অর্ডার, অর্ডার মানে হচ্ছে গ্রামাটিক্যাল অর্ডার মেনে, নির্দিষ্ট গ্রামাটিক্যাল অর্ডার মেনে বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে। তখন সেই ওয়ার্ড সমষ্টিকে সেন্টেন্স বলে। তাহলে সেন্টেন্স হওয়ার জন্য যে শর্তগুলো আমার দরকার, প্রথম যে শর্তটা কি, কয়েকটি ওয়ার্ডস পাশাপাশি বলবে। একটা ওয়ার্ডস, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে নির্দিষ্ট অর্ডার মানে নির্দিষ্ট অর্ডার মানে বলতে চাইছি, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে আদার্স থাকবে। এটাকে বলা হয় রাইট অর্ডারস বা গ্রামাটিক্যাল অর্ডারস নিয়ে বসেছে। এই বাক্যটা যেমন বলেছে, প্রথমটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স। 3 নম্বর কি, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে। দ্য ম্যান ওয়াজ পুর, লোকটি ছিল গরিব। অর্থাৎ সম্পূর্ণরূপে এই শব্দ সমষ্টিটা অর্থ প্রকাশ করতে পেরেছে, তাই এটাকে আমরা কি বলবো, সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য কি? 3খানা মূল বৈশিষ্ট্য হচ্ছে, কয়েকটি ওয়ার্ডস পাশাপাশি বসবে, নির্দিষ্ট অর্ডার মেনে বসবে, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে আমরা কি বলবো, সেন্টেন্স। এছাড়াও সেন্টেন্সের আরো কয়েকটি বৈশিষ্ট্য আছে। এই 3টে ছাড়াও আরো কয়েকটি বৈশিষ্ট্য আছে। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য, সেন্টেন্সে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে। তাহলে সেন্টেন্সে কি থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে। 2 নম্বর কি, ভার্ব থাকবে। কি থাকবে, ভার্ব থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব থাকবে। তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে, 2 নম্বর ভার্ব থাকবে। তাহলে সেন্টেন্সের মূল বৈশিষ্ট্যের মধ্যে আরো কয়েকটা বৈশিষ্ট্য পাচ্ছি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। 3 নম্বর কি, সেন্টেন্সে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। 4 নম্বর যেটা থাকবে, সেন্টেন্সের শেষে হয় ফুল স্টপ থাকবে, নতুবা কোশ্চেন মার্ক থাকবে, নতুবা বিস্ময় চিহ্ন থাকবে। এই টোটাল হচ্ছে 7টা সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য। তাহলে প্রথম 3টে তো কয়েকটি ওয়ার্ডের সমষ্টি, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি,
2 নম্বর রাইট অর্ডারে বসবে, অর্থাৎ গ্রামাটিক্যাল যে রুল, যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী বসবে। 3 নম্বর কি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে। 4 নম্বর কি সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে। 5 নম্বর কি সেন্টেন্সে একটি ভার্ব থাকবে। 6 নম্বর কি সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর 7 নম্বর কি সেন্টেন্সের শেষে হয় ফুল স্টপ থাকবে, নাই কোশ্চেন মার্ক থাকবে, এক্সক্লামেশন মার্ক বা বিস্ময় চিহ্ন থাকবে। এই হচ্ছে একটা সেন্টেন্সের ডেফিনেশন এবং তার বৈশিষ্ট্য। এবার যেটা শিখব সেন্টেন্সের উপাদান। সেন্টেন্স কি কি উপাদান সমন্বয়ে গঠিত হতে পারে? এলিমেন্ট। সেন্টেন্সের এলিমেন্টস গুলো কি কি হতে পারে? 1 নম্বর এলিমেন্ট, যেটা মেন যে এলিমেন্ট, সেটা হলো ভার্ব। 1 নম্বর হচ্ছে ভার্ব। 2 নম্বর কি সাবজেক্ট। 3 নম্বর কি অবজেক্ট। 3 নম্বর এলিমেন্ট কি অবজেক্ট। 4 নম্বর কি কমপ্লিমেন্ট। 5 নম্বর কি ফ্রেজ। 6 নম্বর কি ক্লজ। এই হচ্ছে সেন্টেন্সের উপাদান। তাহলে সেন্টেন্সের এলিমেন্ট বা উপাদানগুলো কি কি? প্রথম যেটা সবথেকে ভাইটাল, সবথেকে ইম্পর্টেন্ট উপাদান যেটি, সেটি হলো ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে ফ্রেজ, তারপরে ক্লজ। এই হচ্ছে সেন্টেন্সের উপাদান। এছাড়াও আরো কিছু আছে, যেমন অ্যাডজেক্টিভ, যেমন অ্যাডভার্ব ইত্যাদি হলো সেন্টেন্সের টোটাল এলিমেন্টস। এখন এই এলিমেন্টস গুলোর মধ্যে সবথেকে ভাইটাল যে এলিমেন্ট, সেটা হলো ভার্ব। কারণ ভার্বকে আমি যদি কোশ্চেন করি, বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করি, তাহলে আমি সাবজেক্ট পাবো, তাহলে আমি অবজেক্ট পাবো, মাফ করুন, তারপরে আমি কমপ্লিমেন্ট পাবো, তারপরে আমি ফ্রেজ পাবো, ক্লজ পাবো, অ্যাডজেক্টিভ পাবো, অ্যাডভার্ব পাবো। তাহলে সেন্টেন্সের মূল উপাদান কি? ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতেই পারে না। এখন অনলি ভার্ব, শুধুমাত্র ভার্ব সেন্টেন্স হতে পারে। যেমন ধরুন কাম, এটাকে আমি সেন্টেন্স হিসেবে প্রকাশ করতে পারি। কেন? ধরুন কেউ ঘরের ভিতরে আসছে, আমি বসে আছি, আমার কাছ থেকে অনুমতি নিতে চাইলে মে আই কাম ইন স্যার, তখন আমি আসতে পারি কাম। অর্থাৎ এই কামটা দিয়ে আমি পুরো সেন্টেন্সটার অর্থ প্রকাশ করাবো। অর্থাৎ অনলি ভার্ব কি হতে পারে? সেন্টেন্স সমতুল্য হতে পারে। কিন্তু কোন সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে না। এখন তাহলে ভার্ব হলো 1 নম্বর উপাদান। এখন ভার্ব চেনার পদ্ধতি কি? ভার্ব মানে কি? ক্রিয়াপদ। অর্থাৎ ক্রিয়াপদকে আমরা কিভাবে ভাগ করতে পারি? ক্রিয়াপদকে আমরা এইভাবে ভাগ করতে পারি। একটাকে বলবো অ্যাকশন ভার্ব, একটাকে বলবো আমরা বি ভার্ব, আর একটাকে বলবো আমরা হ্যাভ ভার্ব। এছাড়াও আর কিছু ভার্ব আছে। আমার মূল যে ভার্বগুলো, আমরা যখন ভার্বের অধ্যায় নিয়ে আলোচনা করব, সেখানে সমস্ত রকম ভার্ব নিয়ে আলোচনা করব। এখানে জাস্ট এটাই শিখতে চাইছি যে ভার্বগুলোকে প্রথমত কোনো সেন্টেন্সে প্রথম যেগুলো বেসিক হিসাবে যেগুলো আমাদের দরকার, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তাহলে ভার্বকে আমি 3টে ভাগে ভাগ করলাম। অ্যাকশন ভার্ব, মাফ করবেন, অ্যাকশন ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব, যে সমস্ত ভার্বের দ্বারা কাজ করা বোঝায়। অ্যাকশন মানে কাজ। কাজ বলতে আমার শরীরের কোনো না কোনো একটা অঙ্গ কাজ করবে। ধরুন আই সি আ বার্ড, এখন এর মধ্যে অ্যাকশন ভার্ব কোনটা? সি। কেন অ্যাকশন ভার্ব? কারণ সি মানে দেখতে গেলে আমার চোখ লাগবে, আমার শরীরের কোনো একটা অঙ্গ কাজ করছে। একটা একাধিক অঙ্গ কাজ করতে পারে, শুধু যে একটা অঙ্গ কাজ করবে তার কোনো মানে নেই, একাধিক অঙ্গ কাজ করতে পারে। তাই এখানে সিটা হলো অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্বস যাদের দ্বারা আমার শরীরের কোনো না কোনো একটা অঙ্গ বা একাধিক অঙ্গ কাজ করতে পারে। এবার আসুন বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, এদেরকে বি ভার্ব বলা হয়। ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল, এদেরকে বলবো আমরা
বি ভার্ব। এছাড়াও আর কিছু ভার্ব আছে, হ্যাভ ভার্ব, হ্যাজ, হ্যাভ, এদেরকে বলা হয় হ্যাজ হ্যাভ ভার্ব। আর একটা আছে হ্যাড। এই হচ্ছে হ্যাজ হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। বি ভার্বের মধ্যে পড়ছে am, is, are, was, were, shall be, will। আর অ্যাকশন ভার্ব বলতে সেই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্বের কাজ করতে গেলে আমাদের শরীরে কোনো না কোনো অঙ্গের প্রয়োজন হয়, এটা হলো অ্যাকশন ভার্ব। এখন আমি আজকে আমরা দেখবো বা শিখবো যে অংশটা, সেটা হচ্ছে এই ভার্বকে প্রশ্ন করে কিভাবে আমি সাবজেক্ট পেতে পারি, কিভাবে আমি অবজেক্ট পেতে পারি, কিভাবে আমি কমপ্লিমেন্ট পেতে পারি, এইগুলো আমি আজকে শিখব। ধরুন আমি একটা বাক্য লিখি, আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। এখন এখানে যে ভার্বটা আছে সেটা হলো অ্যাকশন ভার্ব। সেটা কি ভার্ব? স। স দ্বারা দেখা, চোখের অঙ্গ আমার কাজ করছে, তাহলে এই সটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এখন এই ভার্বকে আমি কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করি। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? সাবজেক্ট পাওয়া যাবে। কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। তাহলে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে। এখানে যেমন ধরুন দেখেছিলাম, কে দেখেছিল? উত্তর কিন্তু সাবজেক্ট আমি দেখেছিলাম। কে দিয়ে প্রশ্ন করলাম, তাহলে ভার্বকে কে, আবার কারা দিয়ে কখন? দে স আ বার্ড, তারা একটা পাখি দেখেছিল। এখন এই বাক্যের মধ্যে স দেখা, কারা দিয়ে প্রশ্ন করি। কারা দেখেছিল? উত্তর তারা দেখেছিল, অর্থাৎ এখানে এটা সাবজেক্ট। তাহলে কে দিয়ে যখন প্রশ্ন করছি যে উত্তরটা পাচ্ছি এটা সিঙ্গুলার, আর যখন কারা দিয়ে প্রশ্ন করছি যে উত্তরটা পাচ্ছি সেটা প্লুরাল। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে প্রশ্ন করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে ভার্বকে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায় সেটা শিখলাম। দুটো উপাদান আমরা পেলাম। এইবার ধরুন এই বাক্যটাকেই আবার দেখুন, ওকে আমি অন্যরকম ভাবে প্রশ্ন করব, তাহলে কি দেখতে পাবো? কি পাবো দেখি। এইবার ধরুন কি দিয়ে প্রশ্ন করলাম, কি দিয়ে প্রশ্ন করলাম, কি দিয়ে প্রশ্ন করলে আমি কি উত্তর পাচ্ছি। ধরুন আরেকটা উদাহরণ লিখি, হি গেভ মি আ বুক। এখন দেখুন আমি প্রশ্নগুলো ভার্ব খুঁজবো, প্রথম আমার কাজ হবে ভার্ব খোঁজা। ভার্ব এখানে গেভ। এই বাক্যটা দেখুন, আমি দেখেছিলাম, কি দিয়ে প্রশ্ন করি? কি দেখেছিলাম? আনসার কিন্তু আ বার্ড উত্তর আসছে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। কি ধরনের অবজেক্ট পাওয়া যায়? হয় প্রাণীবাচক, হয় প্রাণীবাচক, অথবা বস্তুবাচক। বস্তুবাচক। আর কাকে দিয়ে প্রশ্ন করি? গেভ মানে দিয়েছিল, কাকে দিয়েছিল? উত্তর পাচ্ছি আমাকে দিয়েছিল, তখন কি ধরনের অবজেক্ট পাচ্ছি? প্রাণীবাচক। প্রাণীবাচক। এখন তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমি কি দেখেছিলাম? একটা পাখি দেখেছিলাম। কাকে দেখে, এবার এখানে কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। এবার দেখো কি দিয়ে প্রশ্ন করছি, কি দিয়েছিল? একটা বই দিয়েছিল, তাহলে বস্তুবাচক অবজেক্ট পাচ্ছি। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় প্রাণীবাচক উত্তর পাবো, আর কি দিয়ে প্রশ্ন করলে প্রাণী অথবা বস্তু দুটোই পেতে পারে। এটা হলো অবজেক্ট পাওয়ার পদ্ধতি। কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে কোশ্চেন করতে হবে। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুবাচক বা প্রাণীবাচক যে কোনো একটি পেতে পারি, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে সর্বদা আমরা প্রাণীবাচক পাবো। এটা হচ্ছে অবজেক্ট চেনার পদ্ধতি। এবার দেখুন পরের যে অংশটা, পরের ব্যাপারটা আছে কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি? ধরুন she was a teacher। এখন এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা আছে? was। কি ভার্ব? বি ভার্ব। was মানে বি ভার্ব আছে। এখন দেখুন এই বি ভার্ব যখন থাকছে তখন না একটা পরিচয় দিচ্ছে, এই সাবজেক্টটার পরিচয় দিচ্ছে। সাবজেক্টটা কি পরিচয় দিচ্ছে? সে একজন শিক্ষিকা। এই যে শিক্ষিকা পরিচয় দিচ্ছে। তাহলে এটাকে বলা হয় যখন সাবজেক্টকে কোনো পরিচয় দেয়, যে অংশটা, যে নামটা, তাকে বলা হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট। সাবজেক্ট যেহেতু সাবজেক্টের পরিচয় দিচ্ছে তাই সাবজেক্টের কমপ্লিমেন্ট। আর টিচারটাকে একই অপরের সাথে পরিপূরক সম্পর্ক।
এই যে পরিপূরক সম্পর্কটা আছে, সে একজন শিক্ষিকা, একজন শিক্ষিকাকে সে একে অপরের পরিপূরক, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে এখানে এটাকে বলবো আমরা কমপ্লিমেন্ট। আর সবসময় মনে রাখবেন সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বগুলো থাকে তাদেরকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব? কারণ এই যে সাবজেক্ট আর এই কমপ্লিমেন্টের মধ্যে এই লিঙ্ক তৈরি করছে, তাই নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে বি ভার্বের পরে যেটা অংশটা বসে হয় কোনো একটা নাউন বসতে পারে, যদি নাউন বসে তাহলে সাবজেক্টের পরিচয় দেবে। আর একটা জিনিস বসতে পারে, যেমন ধরুন দ্য বার্ড ইজ বিউটিফুল। এখানে দেখুন, এখানে যেমন কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসেছে, বাট এখানে কিন্তু এই পাখিটাকে বর্ণনা করেছে। পাখিটা কেমন? সুন্দর। সুন্দরটাকে পাখি, একে অপরের পরিচিত। যখন মাঝখানে বি ভার্ব থাকবে অর্থাৎ লিঙ্কিং ভার্ব থাকবে, তখন হয় আপনার নাউন থাকবে, আর নাউন থাকলে মনে রাখবেন সাবজেক্টের পরিচয় দেবে। আর যদি অ্যাডজেক্টিভ থাকলে এটাকে অ্যাডজেক্টিভ বলবো, এটাও কমপ্লিমেন্ট, এটাও অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু এটা পাখিটা কি বর্ণনা করছে, পাখিটা কেমন, পাখিটা সুন্দর। অর্থাৎ তাহলে ক্লিয়ার হলো বি ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট নাউন থাকে তাহলে সাবজেক্টকে পরিচয় দেবে, আর বি ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ থাকে তখন সেই নাউনটাকে বর্ণনা করবে, ডেসক্রাইব করবে, কোয়ালিফাই করবে বা বর্ণনা করবে। তাহলে আমরা এই যে কমপ্লিমেন্টটা পেলাম এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন? কারণ এই সাবজেক্টকে পরিচয় দিচ্ছে একটা, আর এই সাবজেক্টকে বর্ণনা করছে এই কমপ্লিমেন্ট, তাই নাম হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আই সিলেক্টেড him a captain। এখন এখানেও দেখুন কমপ্লিমেন্ট আছে। আমি নির্বাচন করেছিলাম, হিম মানে তাকে, কি নির্বাচন করেছিলাম? একজন ক্যাপ্টেন। তাহলে এখন ক্যাপ্টেনটা কি? হিম। হিম কি? ক্যাপ্টেন, একে অপরের পরিপূরক। এখানে কিন্তু সাবজেক্টের পরিপূরক না, এখানে কার পরিপূরক? ভার্বের পরে অবজেক্ট বসেছে, সেই অবজেক্টের পরিপূরক। তাহলে এখন একটা জিনিস দেখতে পাচ্ছি কমপ্লিমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট যখন হবে তখন ঠিক অবজেক্টের পরেই বসবে, আর যখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে তখন সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে অবশ্যই বিভাগ থাকবে। তাহলে আমাদের একটা জিনিস ক্লিয়ার হলো, যখন কোনো একটা বাক্যের মধ্যে বিভাগ চলে আসবে তখন তাদের পরে অবশ্যই কি থাকতে হবে? কমপ্লিমেন্ট থাকতে হবে, না হলে বাক্য ভুল। অর্থাৎ কমপ্লিমেন্ট সমতুল্য যে জিনিসগুলো আছে সেইগুলো বসাতে হবে। এখানে যেমন কমপ্লিমেন্ট হিসেবে নাউন, যখন নাউন চলে আসবে তখন কি হবে? সাবজেক্টের পরিচয় দেবে। যখন অ্যাডজেক্টিভ চলে আসবে তখন কি হবে? সাবজেক্টকে বর্ণনা করবে। এটাকে সাবজেক্ট, যে সাবজেক্টের কমপ্লিমেন্ট তাই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর শেষের ব্যাপারে দেখুন আই সিলেক্টেড হিম, আমি তাকে নির্বাচন করেছিলাম। কি নির্বাচন করেছিলাম? ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেনটা কি? হিম। তাহলে দেখুন এই অবজেক্টের কমপ্লিমেন্টে, তাই অবজেক্টিভ কমপ্লিমেন্ট ঠিক অবজেক্টের পরেই বসে, এটাকে বলা হয় কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা হলো কমপ্লিমেন্ট। পরের অংশটা আসবে, পরে যে অংশটা আলোচনা করব সেটা হলো ফ্রেজ। হ্যাঁ, তার আগে একটু আমরা 7 আর 8টা শিখি। 7 তো অলরেডি শেখা হয়ে গেছে কমপ্লিমেন্ট হিসেবে, অ্যাডভার্বটা শিখি। ধরুন she runs fast। এখন এখানে দেখুন আমার প্রশ্নটা হলো ভার্বকে আমি প্রশ্ন করব। ভার্বকে আমি প্রশ্ন করলে কি কি পেতে পারি? ধরুন ভার্বকে যদি আমি কোথায় দিয়ে প্রশ্ন করি, কখন দিয়ে প্রশ্ন করি, কেমন ভাবে দিয়ে প্রশ্ন করি, কতবার দিয়ে প্রশ্ন করি, কতটা দিয়ে প্রশ্ন করি, তাহলে কি পেতে পারি? আমরা অ্যাডভার্ব পেতে পারি। তাহলে যা কিছু প্রশ্ন করতে হবে কিন্তু কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে দেখুন she runs, সে দৌড়ায়। এখন প্রশ্ন করি কেমন ভাবে দৌড়ায়? উত্তর কিন্তু দ্রুত দৌড়ায়, ফার্স্ট আনসার আসছে। কেমন ভাবে দিয়ে কোশ্চেন করলাম, করার পরে যে উত্তরটা পাচ্ছি তাহলে এটা কিসের মতো কাজ করছে? বাক্যে এটা অ্যাডভার্বের মতো কাজ করছে। তাহলে অ্যাডভার্ব আমরা কিভাবে পাবো? কোথায় দিয়ে প্রশ্ন করলে, কখন দিয়ে প্রশ্ন করলে, কেমন ভাবে দিয়ে প্রশ্ন করলে,
কতবার দিয়ে প্রশ্ন করলে, কতটা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডভার্ব পাবো। তবে প্রশ্নটা কাকে করতে হবে? ভার্বকে করতে হবে, অন্য কাউকে করলে কিন্তু হবে না। আচ্ছা, আরেকটা উদাহরণ, I go to school daily। এখন দেখুন, আমি এক প্রশ্ন করি, গোটা হলো ভার্ব, আমি স্কুলে যাই, কখন দিয়ে প্রশ্ন করি, কখন স্কুলে যাই, কখন দিয়ে প্রশ্ন করছি? ডেইলি, প্রতিদিন স্কুলে যাই। তাহলে কখন দিয়ে যখন আমি প্রশ্ন করে আনসার পাচ্ছি, তাহলে ওটা কি? এই ডেইলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কোথায়, কখন, কেমন ভাবে, কতবার, কতটা দিয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা কি পাবো? অ্যাডভার্ব পাবো। আবার ধরুন আই গো টু স্কুল, আবার ধরুন এখানে একটা জিনিস প্রশ্ন করি, আবার কোথায় দিয়ে প্রশ্ন করি, কোথায় দিয়ে প্রশ্ন করি? আমি যাই, কোথায় যাই? উত্তর পাচ্ছি স্কুলে যাই, এটাও কিন্তু অ্যাডভার্ব, এটাও কিন্তু বাক্যে অ্যাডভার্ব। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এখন অ্যাডজেক্টিভ কিভাবে পাওয়া যায়? শুধু কেমন দিয়ে প্রশ্ন করলে। অ্যাডজেক্টিভ কিভাবে পাওয়া যাবে? কেমন দিয়ে। কেমন করে রাখি? আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, দ্য বার্ড ওয়াজ বিউটিফুল, দ্য বার্ড ওয়াজ বিউটিফুল। এখন আমার কথা হলো এই ভার্বকে আমি প্রশ্ন করব, ভার্ব কি আছে? ওয়াজ। এই ওয়াজকে আমি প্রশ্ন করব কেমন, কেমন দিয়ে প্রশ্ন করব? পাখিটা ছিল কেমন? উত্তর পাচ্ছি সুন্দর। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। দেখুন, আমি ভার্বকে প্রশ্ন করে সাবজেক্ট পেলাম, ভার্বকে প্রশ্ন করে অবজেক্ট পেলাম, ভার্বকে প্রশ্ন করে কমপ্লিমেন্ট পাচ্ছি, ভার্বকে প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পাচ্ছি, ভার্বকে প্রশ্ন করে অ্যাডভার্ব পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি এতগুলো জিনিস পাচ্ছি শুধুমাত্র কার উপরে ডিপেন্ড করে? ভার্বের উপরে ডিপেন্ড করে। তাহলে ভার্ব হলো বাক্যের এমন একটা উপাদান যেটা ছাড়া কখনো বাক্য সম্পূর্ণ বা স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। তাহলে ভার্ব বাক্যের সবথেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা উপাদান। তাহলে আমরা আজকে যে যতটুকু পর্যন্ত শিখলাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব কিভাবে বার করতে হয়, কমপ্লিমেন্ট কিভাবে বার করতে হয় তা শিখলাম। পরের ক্লাসে আমি আপনাদের সামনে ফ্রেজ বা ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেহেতু ওই অধ্যায়গুলো অনেকটা বড়। কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।